বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রে একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। এর আগে আরও একটি ক্লাস নিয়েছি হিসাবের বৈষম্যের উপর। হিসাবের বইয়ের পরবর্তী ক্লাস হিসাবে আমি আজকে নবোদন বই নিয়ে আলোচনা করব। আজকে আমাদের নবোদন বইয়ের প্রথম ক্লাস। যারা একাদশ শ্রেণীতে নতুন ভর্তি হয়েছ কিন্তু কলেজে এসে সরাসরি ক্লাস করতে পারছো না, তাদের জন্য আমাদের এই উদ্যোগ। আমরা আশা করি তোমরা সবাই এই অনলাইন ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে ফলো করবে, তাহলে তোমরা আর পিছিয়ে পড়বে না। আর যদি এখন এই করোনা মহামারীর সময় চুপচাপ বাসায় বসে থাকো, লেখাপড়া থেকে দূরে থাকো, তাহলে তোমাদের লেখাপড়ার প্রতি আগ্রহ কমে যাবে। পাশাপাশি তোমরা আগে যা অধ্যয়ন করেছিল ওগুলোও ভুলে যাবে। এই জন্য জাস্ট কিছু চর্চা রাখার জন্য আমাদের অনলাইন ক্লাসগুলো তোমরা ফলো করবে, এবং এর প্রেক্ষিতেই আমরা পরবর্তী পরিস্থিতির উপর নির্ভর করে আমাদের পরবর্তী ক্লাস যখন শুরু হবে তখন আমরা ওইভাবে ব্যবস্থা গ্রহণ করব। আশা করি তোমরা যারা অনলাইন ক্লাসগুলো দেখতেছো বা অনলাইন ক্লাসগুলো ফলো করতেছো, তারা তো প্রত্যেকটা ক্লাস ফলো করবেই। পাশাপাশি তোমাদের বান্ধবীরা যারা এখনও অনলাইন ক্লাস ফলো করতেছে না, তাদেরকে সবাইকে আহ্বান জানাবা যে অনলাইন ক্লাস হচ্ছে জিল্লুর রহমান মহিলা কলেজে, তোমরা অনলাইন ক্লাসগুলো ফলো করো। আমাদের এই অনলাইন ক্লাস ইউটিউব চ্যানেলে গভর্নমেন্ট জিল্লুর রহমান মহিলা কলেজ অনলাইন ক্লাস নামে একটি ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেলে তোমরা দেখতে পাবা। পাশাপাশি হিসাব বিজ্ঞান ক্লাসগুলো ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং নামে ফেসবুক আইডি আছে, একটা গ্রুপ আছে, তোমরা ওই গ্রুপে চাইলে অ্যাড হতে পারো এবং ওখান থেকেও তোমরা এই ক্লাসগুলো দেখতে পাবে। তবে মূলত এই গ্রুপটা অনার্সের মেয়েদের জন্য করা হয়েছিল। এখানেও তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর ক্লাসগুলো আপলোড করা হয়, তোমরা ওখান থেকেও ক্লাসগুলো ফলো করতে পারবা। যাই হোক, এখন আমরা ক্লাসে ফিরে আসি। আমরা আজকে যে টপিক্সটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে নবোদন বই। তোমরা যারা এসএসসিতে হিসাব বিজ্ঞান ছিল বা ব্যবসা শিক্ষা বিভাগে ছিল, তারা অবশ্যই সবাই জানো যে নবোদন বই কী। তারপরও আমি নবোদন বই নিয়ে আলোচনা করতে দাঁড়িয়েছি তোমাদের সামনে এই জন্য যে আমাদের ব্যবসায় শিক্ষা বিভাগে অনেক স্টুডেন্ট বিজ্ঞান বিভাগ থেকে এসেছে বা অনেক স্টুডেন্ট মানবিক বিভাগ থেকে এসেছে। তারা তো তোমাদের মতন আগে থেকে নবোদন বই সম্পর্কে ধারণা নেয়নি। এই জন্য আমি নবোদন বই সম্পর্কে একেবারে প্রাথমিক ধারণা থেকে আমি শুরু করতেছি। তোমরা মনোযোগ সহকারে সবাই খেয়াল করবে। নবোদন বই বলতে আমরা বুঝি যে সকল প্রতিনিয়ত যে লেনদেনগুলি সংগঠিত হয়, তার মধ্যে যেই লেনদেনগুলি নগদ অর্থের সাথে রিলেটেড, নগদ টাকা যে লেনদেনগুলো হচ্ছে, ওই লেনদেনগুলো এই হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়। তাহলে নবোদন বইয়ের লিপিবদ্ধ করার প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে যেই লেনদেনগুলোর জাবেদায় নগদান হিসাব শব্দটা আছে, ওগুলোই নবোদন বইতে লিপিবদ্ধ হবে। তাহলে নবোদন বইয়ের মধ্যে আমরা প্রথম এবং প্রাথমিকভাবে এই ধারণাটা পোষণ করব যে নবোদন বই মানেই হচ্ছে নগদ টাকা পয়সার লেনদেন। এখন তোমরা যারা এসএসসিতে পড়ে আসছো, তারা কিন্তু মনে মনে ধরে ফেলছো যে স্যার ব্যাংকের মাধ্যমে লেনদেন হইলেও আমরা এটা নবোদন বইতে লিপিবদ্ধ করি, তাহলে ওইটা তো নগদে হচ্ছে না। হ্যাঁ, তোমরা সত্যি ঠিক কথা চিন্তা করেছো। তাহলে আমাদের সংজ্ঞাটা একটু চেঞ্জ করা দরকার। নগদ প্লাস ব্যাংক, নগদের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে যে লেনদেনগুলো হয়, এগুলি আমাদের নবোদন বইতে লিপিবদ্ধ হবে। এখানে আবার আরেকটা জিনিস রয়ে গেছে, যেটা হচ্ছে নগদ কেনাবেচার ফলে বা কোনো পাওনাদার যদি কোনো টাকা পূর্বে পরিশোধ না করে, তাহলে ওই ক্ষেত্রে কিছু ডিসকাউন্ট বা ছাড় দেওয়া হয়। এই জিনিসগুলোও আমাদের নবোদন বইতে লিপিবদ্ধ হবে। তাহলে ওই ক্ষেত্রে আমরা এই সিদ্ধান্তে উপনীত হইতে পারি যে নগদের লেনদেন যে জিনিসগুলো ব্যাংকের মাধ্যমে হোক বা ক্যাশ নগদ টাকার মাধ্যমে হোক, এগুলোই নবোদন বইতে লিপিবদ্ধ হবে। পাশাপাশি নগদ টাকা পরিশোধ করার সময় বা পাওয়ার সময় যদি কোনো ছাড় দেওয়া হয় বা ছাড় পাওয়া যায়, ওইটা বার্তা হিসাবে লিপিবদ্ধ হবে। তাহলে এই ক্ষেত্রে প্রথমত আমরা আসি, আমরা যখন ছোটোখাটো ব্যবসায়ী তখন শুধুমাত্র নগদেই লেনদেন করে থাকি। যদি নগদে লেনদেন করে থাকি, তাহলে ওই লেনদেনগুলো আমরা নবোদন বইতে লিপিবদ্ধ হবে। আর ধারের যে লেনদেনগুলো, ওগুলো অন্য হিসাবে লিপিবদ্ধ হবে। আর যখন আমরা আমাদের ব্যবসা
আরও প্রসারিত হবে, তখন আমরা লেনদেন ব্যাংকের মাধ্যমে করব। ব্যাংকের মাধ্যমে যখন লেনদেন করব তখন ব্যাংকের হিসাবগুলো লিপিবদ্ধ করার জন্য নগদান বইতেই আমরা আরেকটা ব্যাংকের হিসাবের জন্য আরেকটা ঘর কাটবো। তাহলে এখন আমরা প্রথমে আসি নগদান বইটা কি। নগদান বই হচ্ছে নগদ বা ব্যাংকের মাধ্যমে যে লেনদেনগুলো হয় ওই লেনদেনগুলি লিপিবদ্ধ করার জন্য আমরা যে হিসাবের বই মেনটেন করি বা যে হিসাবের বই আমরা সংরক্ষণ করি ওটা হচ্ছে নগদান বই। তা নগদান বইতে আমরা কি হিসাবভুক্ত করব? নগদান বইতে আমরা হিসাবভুক্ত করব আমাদের কত টাকা আসতেছে এবং কত টাকা চলে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে নগদান বইয়ের দুইটা দিক থাকবে, একটা দিক ডেবিট, একটা দিক হচ্ছে ক্রেডিট। তাহলে এই ক্ষেত্রে নগদান হিসেবের ক্ষেত্রে যা আসে ডেবিট, যা চলে যায় ক্রেডিট। অথবা আমরা বলতে পারি নগদান হিসেবে যদি প্রাপ্তি ঘটে বা পাওয়া যায় তাহলে ডেবিট পাশে বসবে, আর যদি চলে যায় তাহলে ক্রেডিট পাশে বসবে। তাহলে নগদান বইয়ের দুইটা শর্ত আমরা পেয়ে গেলাম। একটা হচ্ছে যে নগদান বই শুধুমাত্র নগদ টাকা লেনদেন লিপিবদ্ধ হবে। দ্বিতীয়ত হচ্ছে নগদ টাকা আসলে ডেবিট পাশে, চলে গেলে ক্রেডিট পাশে। এই ধারণাটার উপর ভিত্তি করে আমাদের নগদান বই প্রতিষ্ঠিত, এবং নগদান বইয়ের যাবতীয় সকল হিসাব এই দুইটা নীতির উপর নির্ভর করে আমরা হিসাবভুক্ত করব। এখন আমরা আসি নগদান বইয়ের আবার কিছু প্রকারভেদ আছে। এক ঘর নগদান বই আছে, দু ঘর নগদান বই আছে, তিন ঘর নগদান বই আছে, খুচরা নগদান বই আছে। এক ঘর নগদান বই কি? এক ঘর নগদান বই কি? যেই নগদান বইয়ের মাত্র একটা ঘর থাকে ওইটা না, যেই নগদান বইয়ের প্রতি পাশে টাকার কলাম একটা করে থাকে। আমি প্রথমে বলছি যদি টাকা পাওয়া যায় তাহলে ডেবিট পাশে বসবে, যদি টাকা চলে যায় তাহলে ক্রেডিট পাশে বসবে। তাহলে ডেবিট পাশে যেই টাকার ঘরটা এটা একটা ঘর, এবং ক্রেডিট পাশে একটা টাকার ঘর। তাহলে টাকার ঘর কিন্তু দুইটা, কিন্তু দুইটা ঘরই হচ্ছে নগদ। তাহলে ওই ক্ষেত্রে আমরা এক ঘর নগদ বই বলতে বুঝবো প্রতি পাশে যদি টাকার ঘর একটা করে থাকে তাহলে এটাকে আমরা এক ঘর নগদান বই বলবো। আবার বলতেছি প্রতি পাশে যদি টাকার ঘর একটা করে থাকে, ডেবিট পাশে একটা টাকার ঘর, ক্রেডিট পাশে একটা টাকার ঘর। ডেবিট পাশে টাকার ঘরটা হচ্ছে নগদ যে টাকা পাওয়া যাচ্ছে এটা লিপিবদ্ধ করার জন্য, আর ক্রেডিট পাশে যে টাকার ঘর ওটা হচ্ছে নগদ টাকা যে চলে যাচ্ছে ওইটা লিপিবদ্ধ করার জন্য। নগদ টাকার আগমন ঘটলে ডেবিট পাশে, নগদ টাকার প্রত্যান ঘটলে ক্রেডিট পাশে। তাহলে আমরা এক ঘর নগদান বই বলতে বুঝবো যে সকল ক্ষুদ্র বা ছোট ব্যবসায়ীরা শুধুমাত্র নগদের লেনদেন করে থাকে তাদের হিসাব লিপিবদ্ধ করে রাখার জন্য এক ঘোড়া নগদান বই তারা অনুসরণ করে। এক ঘোড়া নগদান বইয়ের মাধ্যমে তারা নগদ টাকাগুলো লিপিবদ্ধ করে। কিন্তু যখন ব্যবসা প্রসারিত হয়, ব্যবসার আওতা বা ব্যাপকতা বৃদ্ধি পায়, তখন নগদের পাশাপাশি ব্যাংকের মাধ্যমেও তারা লেনদেন করে থাকে। কারণ ব্যাংকের মাধ্যমে যে লেনদেনগুলো হয় ওগুলো লিপিবদ্ধ করার জন্য আমরা কী করি? দু ঘোড়া নগদান বই ফলো করি। দু ঘোড়া নগদান বই কি? দু ঘোড়া নগদান বই হচ্ছে যেই নগদান বইয়ের প্রতি পাশে টাকার কলাম দুইটা করে থাকবে। যেই নগদান বইয়ের প্রতি পাশে টাকার কলাম দুইটা করে থাকবে। ডেবিট পাশে দুইটা টাকার কলাম, ক্রেডিট পাশেও দুইটা টাকার কলাম। ডেবিট পাশে যে দুইটা টাকার কলাম থাকবে একটা হবে নগদ, একটা হবে ব্যাংক। আবার ক্রেডিট পাশে যে টাকার কলাম দুইটা থাকবে একটা হবে নগদ, একটা হবে ব্যাংক। তাহলে নগদ টাকার যদি আগমন ঘটে তাহলে ডেবিট পাশে নগদের ঘরে লাগবো, নগদ টাকা যদি চলে যায় তাহলে ক্রেডিট পাশে নগদের ঘরে লাগবো। আবার ব্যাংকে যদি টাকা জমা হয় তাহলে ডেবিট পাশে ব্যাংকের ঘরে লাগবো। আবার ব্যাংক থেকে যদি টাকা কমে যায়, আমরা যদি টাকা উত্তোলন করে নিয়ে আসি বা ব্যাংক থেকে যদি সরাসরি কোনো খরচ হয় তাহলে ওইটা ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে লাগবো। তাহলে আমরা এক ঘোড়া বলতে বুঝলাম শুধুমাত্র নগদ টাকার প্রতি পাশে একটা করে কলাম থাকবে। দু ঘোড়া বলতে বুঝলাম প্রতি পাশে টাকার কলাম দুইটা করে থাকবে, একটা নগদের কলাম, একটা ব্যাংকের কলাম। আর তিন ঘোড়া বলতে বুঝবো যে প্রতি পাশে টাকার কলাম তিনটা করে থাকবে। তা তিনটা কি? ওই যে প্রথমে বলেছিলাম কারো কাছে যদি আমরা টাকা পাই 10,000, কিন্তু টাকা দেওয়ার সময় সে 9,500 টাকা দিল, তাহলে এই যে 500 টাকা এটা কি? এটা হচ্ছে বাট্টা। এই যে আমরা 500 টাকা ছাড় দিলাম, এই ছাড়ের টাকাটা আমরা কোথায় লিপিবদ্ধ করবো? যদি আমরা লিপিবদ্ধ না করি তাহলে দেখা যাবে যে করিমের কাছে আমি 10,000 টাকা পাই, করিমে আমাকে 9,500 টাকা দিয়েছে। তাই নগদান বইতে আমি করিম হিসাব নামে 9,500 টাকা লিখে রাখলাম, কিন্তু করিমের হিসাবে যখন আমরা লিখবো, যদি নগদান হিসাব নামে 9,500 টাকা লিখি তাহলে বুঝতে হবে যে ওর কাছে আরও আমি 500 টাকা পাই। তো যুগে যুগে এই 500 টাকা পাওনা হিসাবে থেকে যাবে। তাহলে ওই ক্ষেত্রে দেখা যাবে কি এই
লেনদেনটি আসলে নিষ্পত্তি হয় নাই, তার কাছে আমাদের 500 টাকা পাওনা আছে, এটা আমরা আমাদের ক্যাশবুক বা আমাদের হিসাবের বই আমাদেরকে এটা প্রদর্শন করবে। এই সকল কারণে আমরা কী করি, যদি নগদে টাকা পাওয়া যায় তখন যদি আমরা যে ছাড়টা প্রদান করি এই ছাড়টাকে আমরা বাট্টা হিসেবে লিপিবদ্ধ করে ফেলি। আর বাট্টা হিসেবে লিপিবদ্ধ করলে আমাদের জিনিসটা এরকম হয় যে নগদের ঘরে পাওয়া গেল 9,500 আর বাট্টা 500, তাহলে কর্মীর কাছে আর টাকা পাওয়া যাবে না, 10,000 টাকা নিষ্পত্তি হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে বাট্টার জন্য একটা ঘর কাটতে হবে। এই ক্ষেত্রেও 3 ঘর নগদ বই তখন আমরা বলবো যখন কী হবে, প্রতি পাশে টাকার ঘর 3টা করে থাকবে। কী কী টাকার ঘর থাকবে? নগদান, ব্যাংক এবং বাট্টা। নগদ, ব্যাংক এবং বাট্টা। নগদ টাকার যে লেনদেনগুলো এগুলো নগদের ঘরে বসবে, ব্যাংকের যে লেনদেনগুলো এগুলো হবে ব্যাংকের ঘরে বসবে। আর এই লেনদেনগুলোর মধ্যে যদি কোনোটাতে বাট্টা থাকে, বাট্টা পাওয়া যায় বা দেওয়া হয়, তাহলে এটা বাট্টার ঘরে বসবে। এখানে একটা জিনিস লক্ষ্য করবো, যদি নগদ টাকা পাওয়া যায় তাহলে বাট্টা দেওয়া হয়, আর যদি নগদ টাকা প্রদান করা হয় ওই সময় বাট্টা পাওয়া যায়। তাহলে বাট্টা কিন্তু নগদ টাকা পাওয়ার সময় দেওয়া হয় আর নগদ টাকা দেওয়ার সময় পাওয়া যায়। এক্ষেত্রে লিপিবদ্ধ করার সময়ও এই জিনিসটা খেয়াল করবা, যখন নগদ টাকা পাওয়া যায় তখন নগদের আমরা নগদান বইয়ের ডেবিট পাশে লিখতেছি, কিন্তু তখন বাট্টা প্রদান করা হয়, বাট্টা প্রদান করা হলে ডেবিট পাশে লিখব। আবার নগদ টাকা চলে গেলে যখন টাকা প্রদান করা হয় তখন আমরা ক্রেডিট পাশে লিখতেছি, আর টাকা প্রদান করার সময় বাট্টা পাওয়া যায়, বাট্টা পাওয়া গেলে ওইটা ক্রেডিট পাশে লিখব। তাহলে এই ক্ষেত্রে মনে রাখার সুবিধার্থে যে নগদান বই বা ব্যাংকের নগদানের কলামে বা ব্যাংকের কলামে টাকা যেই পাশে বসবে বাট্টা ওই পাশেই বসবে। তবে বাট্টাটা হচ্ছে নগদ টাকা পাওয়া গেলে বাট্টা দেওয়া হয়, আর নগদ টাকা প্রদান করা হলে বাট্টা পাওয়া যায়। পাওয়া গেলে নগদ টাকা প্রদান করলে ক্রেডিট পাশে বসে, বাট্টা পাওয়া গেলে ক্রেডিট পাশে বসে। আর নগদ টাকা প্রদান করা হলে পাওয়া গেলে ডেবিট পাশে বসে, আর হচ্ছে প্রদান করা হলে ক্রেডিট পাশে বসে। ঠিক বাট্টা হচ্ছে উল্টো, নগদ টাকা প্রদান করা হলে বাট্টা পাওয়া যায়, আর নগদ টাকা পাওয়া গেলে বাট্টা দেওয়া হয়। নগদের টাকা যেই কলামে যেই পাশে বসবে বাট্টা টাকা ওই পাশেই বসবে, কিন্তু ঘটনাটা হচ্ছে উল্টো। বাট্টা পাওয়া গেলে ক্রেডিট পাশে, দেওয়া হলে ডেবিট পাশে। আর নগদ টাকা পাওয়া গেলে ডেবিট পাশে, নগদ টাকা প্রদান করা হলে ক্রেডিট পাশে। এরপরে আমরা আসি 1 ঘোড়া, 2 ঘোড়া, 3 ঘোড়া। এই 3টার সাথে তোমরা একাদশ শ্রেণীতে পরিচিত ছিলা। এখন নতুনভাবে আরেকটা আসছে খুচরা নগদান বই। খুচরা নগদান বইটা কি? খুচরা নগদান বই হচ্ছে প্রধান ক্যাশিয়ার তার ছোট ছোট বা ছোটোখাটো লেনদেনগুলা নিষ্পত্তি করার জন্য তার সহকারীকে বা সহকারী ক্যাশিয়ারকে কিছু দায়িত্ব প্রদান করে। সহকারী ক্যাশিয়ারকে নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে বলা হয় যে তুমি ছোটোখাটো এই খরচগুলো মেনটেন করবে। ছোটোখাটো খরচগুলো মেনটেন করার জন্য এই খুচরা ক্যাশিয়ার বা সহকারী ক্যাশিয়ার যেই খরচগুলো মেনটেন করে, যে হিসাবের বইটা সংরক্ষণ করে, ওটা হচ্ছে খুচরা নগদান বই। খুচরা নগদান বই আবার আছে সাধারণ খুচরা নগদান বই, বহুগড়া খুচরা নগদান বই, অগ্রদত্ত খুচরা নগদান বই। সাধারণ খুচরা নগদান বই হচ্ছে একেবারে আমাদের 1 ঘোড়া নগদান বইয়ের অনুরূপ, যে টাকা পাওয়া গেল ডেবিট পাশে লিখলাম, আর টাকা যে খরচ হইলো ক্রেডিট পাশে লিখলাম। এরপর আমরা ব্যালেন্স করলাম যে কত টাকা হাতে আছে বা কত টাকা প্রধান ক্যাশিয়ার কাছে প্রদান করতে হবে। আর বহুগড়া বলতে আমরা বুঝি খুচরা খরচগুলোকে আমরা অনেকগুলা খরচ একসাথে একত্রিত করে পুরো মাসে একই জাতীয় খরচ কত টাকার হয়েছে এই খরচগুলো আমরা একত্রিত করে আমরা হিসাবের খাতায় লিপিবদ্ধ করব। এই যে বিভিন্ন ধরনের ছোটোখাটো খরচগুলোকে আমরা এক ধরনের বা একই গোত্রীয় খরচগুলোকে একত্রিত করার জন্য অনেকগুলো ঘর কাটি, এই ধরনের খুচরা নগদান বইকে বলা হয় বহুগড়া বা বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই। এটাকে বলা হয় বহুগড়া বা বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই। এখানে আমরা সাধারণ নগদান বইয়ের মতনই ঘর কাটবো, তবে সাধারণ নগদান বইয়ের টাকার কলাম থাকবে একটা, কিন্তু বহুগড়া বা বিশ্লেষণাত্মক খুচরা নগদান বইয়ে আমাদের টাকার কলাম যত ধরনের বা যত গোত্রীয় খরচ হবে ততগুলা অতিরিক্ত ঘর কাটতে হবে। যেমন মণিহারির জন্য একটা ঘর হতে পারে, কাগজ কলম ক্রয়, এটা আবার মণিহারির ভিতরেই চলে যাবে। আবার আমাদের ঘর হতে পারে ডাক ও তার, এখানে আমরা এই যে মোবাইল বিল বা চিঠি পোস্ট করার খরচ বা পার্সেল খরচ, এগুলো সব আমরা ডাক ও তার হিসেবে লিপিবদ্ধ করে ফেলব। যাতায়াত, এখানে রিক্সা ভাড়া বা বাস ভাড়া বা আসা যাওয়ার অন্য যদি কোনো
মাধ্যমে আসা যাওয়া করা হয়, এই যে খরচগুলো সবগুলো আমরা যাতায়াতের মধ্যে অন্তর্ভুক্ত করব। তাহলে এক্ষেত্রে একই জাতীয় বা একই গোত্রীয় হিসাবগুলো লিপিবদ্ধ করার জন্য বিশ্লেষণ করে যে হিসাবগুলো লিপিবদ্ধ করি, ওইটার জন্য আমরা বহুগড়া খুচরা নগদান বই ফলো করি। আর এরপর আছে অগ্রদত্ত খুচরা নগদান বই। অগ্রদত্ত খুচরা নগদান বইটা হচ্ছে প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে প্রথমে যেই টাকাটা পাওয়া গিয়েছে, এই টাকাটা আমরা খরচ করার পর মাসের শেষে যত টাকা খরচ হয়েছে ওই টাকাটা আবার প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে আমরা নিয়ে নিব। নিয়ে নিলে আমাদের প্রতি মাসের বা প্রতিটা হিসাব বর্ষের বা হিসাবকালের প্রথম দিন আমাদের হাতে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা থাকবে। এটা হতে পারে 500 টাকা, হতে পারে 1000 টাকা, হতে পারে 5000 টাকা। এই টাকাটা সংরক্ষণ করবে সবসময় খুচরা ক্যাশিয়ার। খুচরা ক্যাশিয়ার কীভাবে সংরক্ষণ করবে? প্রধান ক্যাশিয়ার যদি খুচরা ক্যাশিয়ারকে প্রতি মাসের প্রথমে 1000 টাকা দেয়, খুচরা ক্যাশিয়ার সারা মাসে খরচ করবো 900 টাকা। তাহলে এই ক্ষেত্রে প্রধান ক্যাশিয়ার আবার পরের মাসের 1 তারিখে তার 1000 টাকা পূর্ণ করার জন্য যেই টাকাটা খরচ হয়েছে এই টাকাটা তাকে দিয়ে দেবে। তার যদি খরচ হয় 900 টাকা, খুচরা ক্যাশিয়ারের হাতে আছে 100 টাকা। তাহলে এই ক্ষেত্রে আবার 900 টাকা দিয়ে দিলে তার হাতে 1000 টাকা পুরো হয়ে গেল। এই যে খুচরা ক্যাশিয়ার প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে প্রতি মাসের বা প্রতি হিসাবকালের প্রথম দিন তার টাকাটা পূর্ণ করে নিচ্ছে, এই পদ্ধতির যে হিসাবটা মেনটেন করা হয় এটা হচ্ছে অগ্রদত্ত খুচরা নগদান বই। আমি আজকে তোমাদেরকে নগদান বই 1, 2, 3, 4, 5, 6, 7 এই 7টা ধারণা দিলাম। আমরা আগামী দিন থেকে নগদান বই আমরা প্র্যাকটিক্যালি অঙ্ক করব, তখন তোমরা আরও মনোযোগী হবে এবং আরও বুঝতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।